অ্যাডিডাস এবং পুমা বিশ্বের সবচেয়ে বড় দুই আইকনিক স্পোর্টস ব্র্যান্ড। এর দুই কোম্পানি জার্মানিতে এক ছোট্ট শহরে অবস্থিত। দুই কোম্পানির আড়ালে রয়েছে বিতর্কিত ইতিহাস, যারা দুটি বিশ্বযুদ্ধকেই জয় করে এসেছে। নাৎসি বাহিনীতে তাদের স্বার্থের জন্য যোগদান আর পরবর্তীতে তাদের প্রধান অস্ত্র প্রস্তুতকারক হয়ে ওঠা। বিশ্বাসঘাতকতা, পারিবারিক কলহ দুই ভাই অ্যাডলফ এবং রুডলফকে আলাদা করে দিয়েছে। এরপরেই তারা দুই স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস এবং পুমা তৈরি করে। শুধু দুই স্পোর্টস ব্র্যান্ডের সফলতাই না, তাদের মাঝের তিক্ততার সম্পর্ক এখানে লক্ষণীয়। তারা হয়তো একে অপরকে ধ্বংস করার জন্য কোনো পদ্ধতিতেই ছাড় দেয়নি, শুধু একটি সুযোগ, তাতেই ধ্বংস হয়ে যাবে যে কোনো এক ব্র্যান্ড। আর যদি বলি পারিবারিক কলহ, তাতে একটি নদী দিয়ে পরিবারটিকে আলাদাই করে দিয়েছে। গল্পের প্রত্যেকটা অংশই স্বার্থপরতা, দুর্নীতি এবং মিথ্যে ভরা। রক্তে ভেজা, লোভ লালসায় আচ্ছন্ন দুই ভাইয়ের ভয়ানক ও অন্ধকার যাত্রায় আপনাকে স্বাগত। অ্যাডিডাস এবং পুমা। সালে রুডলফ একটি দারিদ্র্য পরিবারে জন্মগ্রহণ করে। তার জন্মের মাত্র 2 বছর পরই তার ভাই অ্যাডলফের জন্ম হয়। তবে তাদের শৈশবকাল অন্য বাচ্চাদের মতো হাসি খুশির মধ্যে কাটেনি। ছোট্ট দুই ভাই ও তার পরিবার জার্মানির এক ছোট্ট শহরে বাস করত, আর এটি মূলত জুতা তৈরির কারখানা হিসাবেই পরিচিত ছিল। তার বাবাও এরকম একটি জুতা তৈরির কারখানায় কাজ করত, কিন্তু তিনি তার পরিবার চালানোর জন্য যথেষ্ট অর্থ উপার্জন করতেন না। তাই পরিবারকে চালাতে তার মা অন্য একটি কাপড়ের দোকানে কাজ করতেন, যা তাকে অতিরিক্ত কিছু অর্থ এনে দিত। ছোট্ট দুই ভাই বড় হওয়ার সাথে সাথে জার্মানিতেও ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ফলস্বরূপ তাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনী হিসাবে নিয়োগ করা হয়। যুদ্ধ শুধু জার্মানির ঘরবাড়িকেই ভেঙে ফেলেনি, জার্মানির প্রতিষ্ঠিত অর্থনৈতিক ব্যবস্থাকেও ভেঙে ফেলেছে। এর সাথে তাদের পুরো পরিবারের হাল যেন বেহাল হয়ে যায়। একে তাদের বাবার জুতার কারখানা বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে তার মাকেও কাপড়ের দোকান থেকে বের করে দেওয়া হয়েছে। তো পরিবারের দায়িত্ব তো কাউকে নিতে হবে। শেষ পর্যন্ত অ্যাডি তার পরিবার বাঁচানোর সিদ্ধান্ত নেন। অ্যাডি তার একটি ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপান্তর করার চেষ্টা করেছিলেন। তিনি খুব ছোটবেলা থেকে খেলাধুলা বেশ পছন্দ করতেন। এর পাশাপাশি তিনি তার বাবার জুতা তৈরির কাজকে সম্মান করে নিজেও একজন জুতা তৈরিকারক হতে চেয়েছিলেন। সে সময় সবাই একই ধরনের জুতা পরত, অর্থাৎ খেলোয়াড়দের জন্য তেমন আলাদা কোনো জুতার ব্যবস্থা ছিল না। তাই এডি ভাবেন, তিনি যদি খেলোয়াড়দের জন্য আলাদা জুতা তৈরি করতে পারেন, যা তাদের আলাদা সুবিধা দেবে, তবে তা অবশ্যই ভালো হয়। তিনি তার বাড়ির ছোট্ট একটি অংশতেই তার জুতা তৈরির প্রাথমিক কাজ শুরু করেন। এই কাজে তার সবচেয়ে বড় বাধা ছিল অর্থ। তাকে জুতা তৈরির জন্য উপকরণ এবং বিভিন্ন যন্ত্রাংশ কিনতে হতো। আর এদিকে যুদ্ধের কষাঘাতে পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থ নেই তো কি হয়েছে, তার ছিল বড় হওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা ও ইচ্ছাশক্তি। তিনি যুদ্ধের ধ্বংসস্তূপে খোঁজা শুরু করেন। কোথাও পড়ে আছে হেলমেট, প্যারাশুটের দড়ি কিংবা চামড়ার বিভিন্ন জিনিস। তিনি তার হাতের কাছে দায়ী পেতেন, তাই তিনি তার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কাজের বস্তুতে পরিণত করতেন। যেমন তিনি তার বিদ্যুতের চাহিদা মেটাতে সাইকেল ব্যবহার করে তার কাজ চালাতেন। যাই হোক, তিনি এমন একটি জুতা তৈরি করতে সক্ষম হয়েছিলেন যা ছিল সত্যিকারভাবেই টেকসই। আর এগুলো খুব কম সময়েই পুরো শহরব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবহারকারীদের এমন আগ্রহ দেখে তিনি বুঝতে পেরেছিলেন তার এই ব্যবসার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তার ভাই রুডিও এ কাজে তাকে সাহায্য করা শুরু করে। একদিকে অ্যাডি ঘরে বসে জুতা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, আর অন্যদিকে রুডি তার সুন্দর উপস্থাপন ক্ষমতাকে কাজে লাগিয়ে জুতার মার্কেটিং করছিল। তাদের এ যাত্রা সত্যি অসাধারণ ছিল। তারা 1924 সালে দাসলা ব্রাদার্স নামে একটি জুতা তৈরির কোম্পানি চালু করে। তবে আপনার মতো কেউই ভাবতে পারেনি যে পরবর্তী বেশ কিছু উদ্যোগ পুরো পরিবারকেই ভেঙে ফেলতে চলেছে। রুডি জার্মানির বিখ্যাত ফুটবল ক্লাবগুলোতে তার জুতা দেখাতে নিয়ে যেতেন, আর তাদের জুতার সুন্দর মডেল এবং বাহ্যিকতা দেখে প্লেয়ারদের খুবই ভালো লাগত। ব্যবসা প্রসারের পাশাপাশি তারা তাদের বাড়ি থেকে বের হয়ে একটি বড় ও নতুন কারখানায় তাদের কাজ শুরু করে।
সেখানে রয়েছে সময়ের সবচেয়ে উপযোগী ও আধুনিক সরঞ্জাম, আর এগুলো ব্যবহার করে তৈরি করা জুতাগুলো আগের থেকেও বেশ আধুনিক ও সুন্দর ছিল। সে সময় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার অর্থ ফুটবল খেলায় যেসব জুতা ব্যবহার করা হবে সেগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া। তাদের ব্যবসা ভালোই চলছিল। একদিকে এডি ব্যস্ত জুতার গুণগত মান বাড়াতে, আর অন্যদিকে রুডি সেগুলো বিক্রি করতে সারা দেশ ঘুরে বেড়াচ্ছে। তবে এখন সময় এসেছে হিটলারের আগমনের। তো কোনো কিছুই আর আগের মতো থাকবে না। হিটলার জার্মান যুবকদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে এবং শারীরিক সুস্থতার ব্যাপারটি খেয়াল রাখতে খেলাধুলার প্রতি বিশেষ মনোযোগ দেন। এর ফলে জুতার চাহিদাও কয়েক গুণ বেড়ে যায়। আর এই দুই ভাই তো তাদের জুতা নিয়ে আসেই তাদের লাভের অঙ্ক গোনার জন্য। তারা তাদের ব্যবসাকে আরও বড় করে তোলার জন্য নাৎসি বাহিনীর সাথে যোগ দেন। এখন আপনার মনে হতেই পারে জার্মানিতে ব্যবসা পরিচালনা করার জন্য নাৎসি বাহিনীর সাথে তো যোগ দিতেই হবে। তারা শুধু নাৎসি বাহিনীতে যোগই দেননি, হিটলারের এক অভূতপূর্ব সমর্থক ছিলেন। আর এর ফলে তারা নাৎসি বাহিনীর থেকে বেশ সাহায্যও পেয়েছেন। তবে তাদের সবচেয়ে বড় সাফল্য এসেছিল 1936 সালে। জার্মানি অলিম্পিক গেমস আয়োজন করে। এটি ছিল টিভিতে প্রচারিত প্রথম অলিম্পিক। তাই দুই ভাই বুঝতে পেরেছিল এটাই তাদের প্রাণকে আর উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার আসল সুযোগ। তারা যদি একবার অলিম্পিকের ক্রীড়াবিদদের জুতা পরিয়ে দিতে পারে তবে এটি হবে তাদের ইতিহাসের সেরা বিজ্ঞাপন। মেসি সে সময় সবচেয়ে বিখ্যাত ক্রীড়াবিদ, তবে তাকে স্পন্সর করা ছিল কোম্পানিটির জন্য সবচেয়ে বড় ভুল। হিটলার সেই ক্রীড়াবিদকে তেমন পছন্দ করতেন না, কারণ তিনি খ্রিস্টাঙ্গ। তিনি ভাবতেন এই ফর্সা জাতির সৌন্দর্যের মাঝে থেকে কোনো খ্রিস্টাঙ্গ তাদের জয় ছিনিয়ে নিয়ে যেতে পারে না। তাই সেই দুই ভাইয়ের জেসিকে স্পন্সর করার ব্যাপারটি সে সময় ঝুঁকিপূর্ণই বলে মনে হচ্ছিল। কিন্তু এডি এটি মানেন না। তিনি অলিম্পিকের মঞ্চে গেলেন জেসিকে খোঁজার জন্য। তার সাথে কথা বলে এডি শেষ পর্যন্ত জেসিকে তার জুতা পরাতে রাজি করান। তবে তিনি কোনো অর্থ পাননি। সে সময় মূলত কোনো ক্রীড়াবিদ ফ্রিতে জুতা পেলেই অনেক খুশি হতেন, আর অর্থ সে তো কোনো নির্ধারণ স্বপ্নের মতোই ছিল। জেসি সে সময় 4টি গোল্ড মেডেল পায়। তার গলায় ছিল গোল্ড মেডেল আর পায়ে ছিল অ্যাডির জুতা। এর চেয়ে ভালো বিজ্ঞাপন আর কি হতে পারে? তাদের এই বিজ্ঞাপনের কারণে পুরো বিশ্বজুড়ে তাদের জুতার খ্যাতি ছড়িয়ে পড়ে। বিক্রির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। এর মানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকে মোটা অঙ্কের অর্থ। তবে শুরু থেকে জেসিকে অপছন্দ করা হিটলার এতে মোটেও খুশি ছিলেন না। সব কিছু তো স্বাভাবিকই ছিল, বলা যায় সুন্দর স্বপ্নের মতোই ছিল। তবে পর্দার আড়ালে সেই দুই ভাইয়ের মধ্যে একে অপরকে নিয়ে উত্তেজনা বাড়ছিল। তারা নতুন কিছু করতে চলেছেন। কাজের চাপ সামলাতে কারখানায়ও কর্মীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। তবে এদিকে দুই ভাই তাদের এই বড় ব্যবসাকে পরিচালনা নিয়ে বেশ চিন্তিত ও হতাশগ্রস্ত হয়ে পড়েন। তারা ব্যবসায়িক কোনো বড় সিদ্ধান্ত নিতে একমত হতে পারছিলেন না। ভাইদের মধ্যে ব্যবসা নিয়ে আগে যে উত্তেজনা ছিল তা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। রুডি ভাবছিল তার বিক্রয় কৌশল ছাড়া এই ব্যবসা আসলে কিছুই না, আর অন্যদিকে অ্যাডি ভাবছিল তিনি আসল কারিগর। তিনি তো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান জুতা তৈরি করেন। তবে তাদের উত্তেজনার চেয়েও দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আরও ভয়াবহ ছিল। নাৎসি বাহিনী চাচ্ছিল তাদের দেশে অবস্থিত প্রত্যেকটা কারখানাই যেন তাদের কাজে ব্যবহার করা হয়। এই ধারাতেই তাদের কারখানাও নাৎসি বাহিনীর বুট এবং অস্ত্র প্রস্তুত করতেই ব্যবহার করা হচ্ছিল। রুডি এটা নিয়ে বেশ চিন্তিত ছিলেন, কারণ যুদ্ধের সময় পুরো ব্যবসার দায়িত্ব অ্যাডির উপর চলে যায়। রুডি ভাবছিলেন অ্যাডি হয়তো সময় মতো তাকে ব্যবসা থেকে সরিয়ে দিবে। তবে এ কলহ শুধু তাদের ব্যবসায়িক ক্ষেত্রে আবদ্ধ থাকেনি, তাদের পরিবারেও ছড়িয়ে পড়ে। দুই ভাই তাদের পরিবার নিয়ে একই বাড়িতে বসবাস করত। যেহেতু তারা একই সাথে থাকত তাই তাদের কাছে কলহ করার জন্য যথেষ্ট সময় ছিল। একদিন শত্রু বাহিনী তাদের শহরে বোমা ফেলে, তাই অ্যাডি ও তার স্ত্রী ভয়ে তাদের বাড়ির বেসমেন্টে চলে আসে। তারা ভেবেছিল বোমার আঘাতে রুডি ও তার স্ত্রী মারা যাবে। তবে যখনই তারা পিছনে ফিরে তাকায় তারা চমকে যায়। রুডি ও তার স্ত্রী আগে থেকেই তাদেরকে না জানিয়ে বেসমেন্টে আশ্রয় নিয়েছে। অর্থাৎ দুই ভাই একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই ঘটনার পর থেকে দুই ভাই একে অপরকে সহ্য করতে পারছিল না। যাই হোক,
রুডিকে সেনাবাহিনীতে ডাকা হয়। কোম্পানির দায়িত্বে থাকেন অ্যাডি। এ কারখানায় এখন মূলত ট্যাঙ্কের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হচ্ছিল। আড়ালে থেকে রুডি আরও বেশি নিশ্চিত হয়ে যাচ্ছিলেন যে অ্যাডি তাকে কারখানা থেকে সরিয়ে ফেলেছে। অ্যাডি কোম্পানির পুরো দায়িত্ব নিতে চায়। এক্ষেত্রে অ্যাডিকে সতর্ক করে দিয়ে রুডি একটি চিঠি লেখেন। তিনি বলেন তার অবর্তমানে তার ব্যবসায়িক অংশ তার স্ত্রীকে দিয়ে দিতে হবে। তবে এডি এ প্রস্তাবে সরাসরি না বলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রুডি অ্যাডির বিরুদ্ধে নাৎসি বাহিনীর কাছে মামলা করেন। এর ফলস্বরূপ অ্যাডিকে নাৎসি বাহিনী জেলে বন্দী করে রাখে। তার জিজ্ঞাসাবাদ শুরু হয় যুদ্ধের শেষে। তবে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। জেলে পাঠানোর ব্যাপারটি দুই ভাইয়ের সম্পর্কের তিক্ততার সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছে। তাদের মধ্যে যা ঘটতেছে তা আর ভাইয়ের সম্পর্ক রাখে না, তারা যেন শত্রু হয়ে উঠেছে। দুই ভাই একে অপরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে মোটেও সহ্য করতে পারছিল না। আর একসাথে কাজ করার তো কোনো উপায়ই নেই, কারণ শত্রুরা কখনো একসাথে কাজ করতে পারে না। এরপরেই 1948 সালে রুডি এবং অ্যাডি তাদের কোম্পানিকে ভাগ করে নেয়। অ্যাডিডাস এবং পুমা নামে সৃষ্টি হয় দুই ভাইয়ের কোম্পানি। বলা যায় দুই শত্রুর কোম্পানি, যারা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে কোনো সিদ্ধান্ত নিতেই কার্পণ্য করবে না। এমনকি তারা তাদের ভাইকে এক বিন্দুও ছাড় দিতে প্রস্তুত ছিল না। তাদের সিদ্ধান্তগুলো হতে চলেছে একে অপরের সম্পূর্ণ বিপরীত ও ধ্বংসাত্মক। তবে তাদের সাথে কি করতে চলেছে, আর শেষ পর্যন্ত কেই বা টিকে থাকবে? কোম্পানির নামকরণ ব্যাপারে এডি তার নাম অ্যাডি এবং আগের কোম্পানির নাম টাসলা ব্যবহার করে এডিডাস রাখেন। রুডিও শুরুতে তার কোম্পানির নাম নিজের নামেই রাখতে চেয়েছিল, তবে কয়েক সপ্তাহ পর রুডি নিজের নাম পরিবর্তন করে পুমাকেই ব্যবহার করেন। তার কাছে এ নামটি ভালো লাগছিল এবং ক্রীড়া জগতের সাথে এ নামটি বেশ ভালোভাবেই যাচ্ছিল। তবে কোম্পানিটি ভাগ করার প্রক্রিয়াটি বেশ জটিল ছিল। তারা কিভাবে তাদের কর্মচারী বেছে নেবে? তবে এক্ষেত্রে অধিকাংশ কর্মচারী যারা সরাসরি উৎপাদনের সাথে জড়িত ছিল তারা এদিকেই বেছে নেয়। আর অন্যদিকে মার্কেটিংয়ের কর্মীরা পুমার সাথে কাজ করা শুরু করে। তাদের কোম্পানি দুটি তাদের শহরে বেশ অদ্ভুত প্রভাব রাখে। মূলত একটি নদীর দুপাশে তাদের দুই ভাইয়ের কোম্পানি ছিল, একদিকে পুমা, অন্যদিকে এডিডাস। নদীর দুই পাশে যেন দুই কোম্পানির নামে চিরকালের জন্য বিভক্ত হয়ে যায়। তাদের ব্যবসা বাড়ার সাথে সাথে নদীর দুপাশের শহর দুটিকেও তারা তাদের ইচ্ছামতো সাজাতে শুরু করে। প্রত্যেকটা শহরের জন্য আলাদা স্কুল, হসপিটাল, অন্যান্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান সব কোম্পানি দুটি তৈরি করে দিয়েছিল। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো দুই শহরের ব্যক্তিরাও কোম্পানির দুই ভাইয়ের মতোই একে অপরকে ঘৃণা করত। দুই শহরের লোককে চিহ্নিত করার প্রধান উপায় ছিল পায়ের দিকে তাকানো। কে কোন কোম্পানির জুতা ব্যবহার করতে, সেই অনুযায়ী তাকে ট্রিট করা হতো। একজন পুমা ব্যবহারকারী ব্যক্তিকে এডিডাস জুতা ব্যবহারকারী কখনোই পছন্দ করতেন না। এই দুই জুতা যেন মানুষদের বিভক্ত করে দিয়েছে, সৃষ্টি করে দিয়েছে তাদের মধ্যে অবৈধ প্রাচীর। যার শুরুটা হয়েছিল দুই ভাই রুডি ও অ্যাডির হাত ধরেই। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সেখানকার মেয়র তার দুপায়ে দুই আলাদা কোম্পানির জুতা ব্যবহার করত। এর দ্বারা মেয়রের দুই শহরের প্রতি সমান গুরুত্বের কথাই প্রকাশ পায়। তবে দূর থেকে দেখে দুই কোম্পানির জুতাকে আলাদা করার উপায় ছিল না, কারণ তারা দেখতে এবং গুণগত মানের দিক থেকে একই রকম ছিল। তাই অ্যাডিডাস তার কোম্পানির জুতাকে আলাদাভাবে চিনতে জুতার পাশে 3টি চামড়ার স্টিকার লাগিয়ে দেয়। এর ফলে অ্যাডিডাস এবং পুমার জুতাকে খুব সহজেই চেনা যেত। তারা ইতিমধ্যেই জার্মানিতে তাদের ব্র্যান্ডের সুনাম অর্জন করেছে। তবে তাদের সবচেয়ে বড় সাফল্য আসার এখনও বাকি ছিল। যুদ্ধের পর জার্মানি তাদের প্রথম বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছিল। রুডি ব্যক্তিগতভাবে জার্মান কোচকে চিনতেন। তিনি ভেবেছিলেন তিনি সেই কোচের সাথে চুক্তি করে জার্মান খেলোয়াড়দের পুমা জুতা পরাতে পারবেন। তবে সেই কোচ অর্থ দ্বারা সেই চুক্তি মেনে নেয় না। তবে এখানে ছিল চরম বিশ্বাসঘাতকতা ও গোপনীয়তা, কারণ জার্মানির সেই কোচের সাথে অ্যাডি আগে থেকেই চুক্তি করে রেখেছিল। জার্মানির খেলোয়াড়রা বিশ্বকাপে অ্যাডিডাসের জুতা পরে মাঠে নামে। তবে জার্মান ফুটবল দলের শুরুটা তেমন ভালো হয় না। সে সময় মনে হচ্ছিল অ্যাডির এ চুক্তি তেমন কাজে লাগবে না। তবে সময়ের সাথে সাথে তারা তাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করে।
শেষ পর্যন্ত ফাইনালে চলে যায়। ফাইনাল জিততে জার্মানির খেলোয়াড়রা মরিয়া ছিল। তবে ফাইনালের দিন প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিতে মাঠ ভিজে যায়। খেলোয়াড়দের জন্য মোটেও সহজ ছিল না। তবে জার্মানির খেলোয়াড়রা কি এডিডাসের জুতাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে? চলুন ম্যাচের ফলাফলেই তা দেখা যাক। শুরুতেই জার্মানি 2 গোল পেয়ে ব্যাকফুটে চলে যায়। তবে মাঠে কাদার পরিমাণ যখন বাড়তে থাকে তখনই বিপরীত দল খেলার গতি হারাতে থাকে। কিন্তু জার্মানির দলের কাছে অ্যাডিডাস জুতা থাকায় তাদের কোনো সমস্যা হয় না। অ্যাডিডাসের জুতা ব্যবহার করে পিচ্ছিল মাঠকে তারা নিজের সুযোগ হিসাবে তৈরি করে। তারা তাদের প্রথম গোল করে, সময়ের সাথে আরও 1 গোল, আর শেষ মুহূর্তে আরও একটি গোল করে জার্মানি জয়ের ইতিহাস রচনা করে। যুদ্ধের বিধ্বস্ততা দেখে মানসিকভাবে হতাশ হওয়া জনগণ অবশেষে আনন্দের উপলক্ষ খুঁজে পেয়েছে। হ্যাঁ, জার্মানির জয়ে পুরো দেশের জনগণ এক আনন্দ উৎসবে মেতেছে। তবে অ্যাডিডাসও কিন্তু জার্মানির এ জয়ে বেশ ভালোভাবেই সাহায্য রেখেছে। অ্যাডিডাস পিচ্ছিল মাঠকে জার্মান খেলোয়াড়দের জন্য সুযোগ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। তাই জার্মানির এ জয়ে অ্যাডিডাসও বড় অংশীদার। জার্মানির এ জয়ে অ্যাডিডাসের অবদান তার জনপ্রিয়তাকে আরও বেশি বৃদ্ধি করে দেয়। হঠাৎ করে অ্যাডিডাসের চাহিদার বিস্ফোরণ ঘটে। অ্যাডিডাসের এমন চাহিদা বেড়ে যাওয়ার ব্যাপারটি রুডি মোটেও ভালো চোখে দেখেনি। তিনি একটি বিশাল বিজ্ঞাপনের সুযোগ হারিয়ে ফেলেছেন। তবে 2 কোম্পানির মধ্যকার সম্পর্কের তিক্ততা আরও বেড়ে যায় যখন 2 বছর পরে মেলবোর্ন অলিম্পিকের জন্য পুমার জুতার ছাড়পত্র আটকে দেওয়া হয়। বাতাসে রহস্যময় গন্ধ ছড়িয়ে পড়ে। গুজব ছড়িয়ে পড়ে অ্যাডিডাস কাস্টম অফিসারদের ঘুষ দিয়ে পুমার জুতা আটকে দিয়েছে। চালানটি যদি শেষ পর্যন্ত ছাড়পত্র না পায় তাহলে অধিকাংশ খেলোয়াড়রাই অ্যাডিডাসের জুতা পরে মাঠে নামবে। নিঃসন্দেহে রুডি অনেক বেশি দেখতেছিলেন, কারণ অ্যাডিডাসের জুতা সম্পূর্ণভাবে স্পটলাইটে চলে এসেছে। অ্যাডিডাস হয়তো পুমাকে অনেক দূর ফেলে রেখে চলে গেল। সেরা হওয়ার এই লড়াই 2 ভাইয়ের মধ্যকার সম্পর্ককে সম্পূর্ণভাবে শত্রুর সম্পর্কে রূপান্তর করেছে। বিশ্বাসঘাতকতা ও আক্রমণ যেন তাদের চূড়ায় পৌঁছেছে। তাদের ব্র্যান্ডকে সেরার কাতারে নিয়ে যেতে তারা কোনো পদক্ষেপেই ছাড় দেবে না। 2 কোম্পানি বাজারে তাদের চাহিদা ধরে রাখতে খেলার অন্যান্য সামগ্রী তৈরি করা শুরু করে। বলা যায় 2 কোম্পানি একই ধরনের পণ্য তৈরি করছিল। সেরা হওয়ার এই লড়াইয়ে 2 মালিকই তাদের ছেলেদেরও সামিল করে নেয়। অ্যাডিস ছেলে এইড এবং রুডির ছেলে আর্মেন কোম্পানির প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ পান। নতুন প্রজন্ম হয়তো কোম্পানিটিকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের পারিবারিক কলহ মেটাতেও সাহায্য করবে, নাকি তারা আগুনে ঘি ঢালার মতো সম্পর্ককে বিচ্ছেদের চরমে নিয়ে যাবে। তাদের পরবর্তী পদক্ষেপই এর উত্তর দিতে চলেছে। কোম্পানি দুটি নতুন এক যুদ্ধে নামতে চলেছে। এবার তাদের যুদ্ধ শুরু হচ্ছে বিখ্যাত খেলোয়াড়দের স্পন্সরশিপ নিয়ে। এই যুদ্ধে এগিয়ে থাকবে তার সহজ সমাধান যে বিখ্যাত খেলোয়াড়দের তাদের কোম্পানির সাথে যুক্ত করতে পারবে। 1968 সালে শুরু হয় অলিম্পিক গেম। এইড এবং আর্মেন বিখ্যাত খেলোয়াড়দের তাদের কোম্পানির সাথে যুক্ত করতে কে কত বেশি অর্থ ঢালতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে। যেদের বসেই তারা অর্থ অপচয়ের দিকে কোনো খেয়ালই রাখছিল না, আর এতে করে কোম্পানির লোকসান বাড়তে থাকে। তবে এতে কোম্পানি দুটি ব্যর্থ হলেও পরবর্তী বিশ্বকাপকে তারা টার্গেট করে। তাদের লক্ষ্যের প্রধান তারকা ছিল সে সময়কার সেরা পেলে। 2 কোম্পানি তাকে যুক্ত করার জন্য মরিয়া ছিল। তবে তারা জানত যদি পেলের পায়ে তাদের কোম্পানির জুতা পৌঁছে দেয় তবে এটা তাদের কোম্পানির জন্য গেম চেঞ্জার হয়ে উঠবে। তবে এক্ষেত্রে 2 কোম্পানি যদি পেলেকে পাওয়ার যুদ্ধে নামে তবে তারা স্বাভাবিকভাবেই একে অপরের চেয়ে বেশি অর্থ প্রদানে প্রস্তুত থাকবে, আর এটা শেষ অলিম্পিকের মতো এক বিপর্যয় ডেকে আনবে। তাই 2 কোম্পানি সিদ্ধান্ত নেয় যে কোনো এক কোম্পানি পেলের সাথে চুক্তি করবে। পুমা এ সুযোগ পেয়ে যায়। বিশ্বকাপে পেলের ভালো পারফরমেন্স যেন এডিডাসের সাথে পুমার যুদ্ধকে পুমার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। পেলের পায়ে পুমার জুতা, পুরো বিশ্বের লক্ষ লক্ষ টিভিতে প্রচারিত হচ্ছে সেই খেলা। এর চেয়ে অভাবনীয় বিজ্ঞাপন আর কিছু হতেই পারে না। এ কারণে পরবর্তী বছরগুলোতে পুমার বিক্রি অনেক গুণে বেড়ে যায়। তবে সময়ের ব্যবধানে কোম্পানির প্রতিষ্ঠাতা 2 ভাই নিঃসঙ্গ কবরস্থানের 2 কফিনে শায়িত হয়। কোম্পানির পরবর্তী দায়িত্ব কে নেবে? কোম্পানির দুটি সম্পর্ককে ইতিহাসের কুখ্যাত সম্পর্ক হয়ে উঠবে।
দুই কোম্পানি তাদের প্রাথমিক প্রতিষ্ঠাতাদের হারিয়ে ফেলে এক নেতৃত্ব শূন্য ভুগতে থাকে। প্রতিষ্ঠাতাদের ছেলে যদিও কোম্পানির দায়িত্ব নিয়েছিল, তবুও তারা কোম্পানির কঠিন সময়ে অনভিজ্ঞতার পরিচয় দেয়। অ্যাডিডাস অর্থ এবং স্পন্সরশিপের দিক থেকে পুমাকে ছাড়িয়ে যাওয়ার মনোনিবেশ করে। তারা এতে তাদের সমস্ত অর্থই ব্যয় করে ফেলে। শেষ পর্যন্ত তারা ভুলেই যায় তাদের গ্রাহকরা আসলে কী চাইছে। তারা শুধুমাত্র তাদের ব্যবসাকে বড় করার চেষ্টা করছিল। তবে কঠিন সময় কিন্তু পুমাকেও ছাড়েনি। সময়ের সাথে দুই কোম্পানি যেন দেউলিয়ার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে, আর শেষ পর্যন্ত দুই কোম্পানি তাদের ব্যবসা বিক্রি করতে বাধ্য হয়। দুই কোম্পানির এমন পতনের সুযোগ নিয়ে নাইকি পুরো বাজার দখল করে নেয়। ক্রীড়া জগতের এক অবিসংবাদিত নেতা হয়ে ওঠে। 1993 সালে সুইস বিলিয়নিয়ার রবার্ট অ্যাডিডাসকে কিনে নেয়। তিনি তার সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে অ্যাডিডাসকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। 2006 সালে অ্যাডিডাস ডেভিড বেকহামের মতো বড় বড় তারকাদের তাদের অর্থের জোরে তাদের কোম্পানির সাথে চুক্তি করায়। শেষ পর্যন্ত রবার্ট ক্রীড়া জগতের এই যুদ্ধে নাইকিকে হারিয়ে অ্যাডিডাসের আগের অবস্থান ফিরিয়ে আনে। আর অন্যদিকে 1913 সালে পুমাকে ইয়ানাইট নামে এক তরুণ জার্মান কিনে নেয়। তিনি এক ভিন্ন পন্থা অবলম্বন করেন। আগে থেকে পুমা কোম্পানি অ্যাডিডাসের চেয়ে একটু ছোট ছিল, তাই তিনি একে প্রসারিত করতে ফর্মুলা 1-এর মতো জনপ্রিয় গেমে পুমাকে নামিয়ে ফেলে। তারপরে গতি তারকা বোল্টের সাথে চুক্তি করেন। কোম্পানির প্রধান নির্বাহী পুমাকে শুধু একটি স্পোর্টস ব্র্যান্ড হিসাবেই প্রতিষ্ঠা করতে চাননি। আলেকজান্ডারের মতো সাহসী ডিজাইনারদের সাথে কাজ করে, রেহানার মতো সৃজনশীল ব্যক্তিকে কোম্পানির সাথে যুক্ত করে তিনি পুমাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন। এর ফলে 2000 সালের মাঝামাঝি সময় পুমা তার $1 বিলিয়ন কোম্পানি ফিরে পায়। নাইকি অ্যাডিডাসের পর পুমা ক্রীড়া জগতের তৃতীয় বড় কোম্পানি হিসেবে জায়গা করে নেয়। এখন অ্যাডিডাস আর পুমা পারিবারিক ব্যবসা না, দুই কোম্পানির মালিক সম্পূর্ণভাবে ভিন্ন। কোম্পানির মালিকরা 2009 সালে অ্যাডি এবং রুডি স্মৃতিচারণে তাদের শহরে একটি কৃতি ফুটবল ম্যাচ আয়োজন করে। এর প্রধান উদ্দেশ্যই ছিল শহরে বিভক্ত হওয়া দুই গ্রামের মধ্যকার তিক্ততার সম্পর্ককে আবারও স্বাভাবিক করে তোলা। এই ম্যাচে দুই কোম্পানির মালিক সহ কর্মচারীরাও অংশ নেয়। তবু আজও এ শহর একটি নদী দ্বারা অ্যাডিডাস এবং পুমার হেডকোয়ার্টারকে পৃথক করে রেখেছে।